নরেন্দা, পশ্চিমের ওই পুকুরটার ঘটনাটা শুনেছ? কালকে নাকি আবারও একজন ডুবে মরেছে ওই পুকুরটায়। কালকে সন্ধেবেলায় পুকুরের পাশ দিয়ে সাইকেলে করে যাচ্ছিল, হঠাৎ করে নাকি পুকুরের ভিতর থেকে পা ধরে টেনে নিয়েছে পুকুরের গভীরে। এই নিয়ে 10 জন হলো। এই গ্রামের 10 জনকে ওই পুকুর টেনে নিয়েছে। কেন যে মরতে ওই পুকুরের পাশে রাস্তা দিয়ে আসতে গেল? হ্যাঁ, কি দরকার ছিল আসার? যখন জানাই ছিল ওটা ভুতুড়ে পুকুর, তাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে এলেই হতো। হ্যাঁ, ঠিক বলেছ। ওদেরকে নিয়েও আর পড়া যায় না। যখন জানেই ওই পুকুরে ভূত আছে, তাহলে আসার কি দরকার ছিল? হ্যাঁ, একদম ভুতুড়ে পুকুর ওটা। আত্মাদের আবাসস্থল, আত্মাদের। সন্তু, কি বুঝছিস? ভুতুড়ে পুকুর। ডুব দিবি নাকি একবার? কি বলছো? দেখো, পুকুরে ভূত আছে কিনা সেটা বড় কথা নয়, এই ঠান্ডায় পুকুরে ডুব দিতে হবে এটা শুনেই গা কাঁটা দিয়ে উঠছে। তুই জানিস ওই পুকুরটা কোথায় আছে? না না, আমার জানারও দরকার নেই। যত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবো ততই ভালো। কেন যে তুমি চা খাওয়ার জন্য বাস থেকে নামলে এখানে, এতক্ষণ তো আমরা বাড়ির কাছাকাছি পৌঁছে যেতাম। 2 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি। এখন তো সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করেছে, একটা বাসও তো আসছে না। ও তো ভাবছিস কেন বলতো? শান্ত হয়ে বস, বাস ঠিক এসে যাবে। আর 1 কাপ চা খাবি? না, আর ভালো লাগছে না। তাহলে বেগুনি খা। এই যে, আর 2টো বেগুনি দিন তো। ওফ, এই তো এসে গেছে গরম গরম বেগুনি। অপূর্ব। এই ঠান্ডায় বলার মতো নয়। নে নে, খা খা। কেন যে মূর্তি ওই পুকুরের পাশে রাস্তা দিয়ে আসতে গেল? হ্যাঁ, কি? আচ্ছা, কিছু মনে করবেন না, একটা কথা বলি। হ্যাঁ, এই বেগুনি খাওয়ার সময় আবার কি? হ্যাঁ, বলুন বলুন, শুনছি। না মানে, আপনাদেরকে অনেকক্ষণ ধরে দেখছি কাপের পর কাপ চা খেয়ে যাচ্ছেন, আর এখানে বসে রয়েছেন। কিছু সমস্যা কি? না না, কোনো সমস্যাই নেই, আপনি আসতে পারেন। কি বলছো? কখন থেকে আমরা এখানে আটকে রয়েছি? দেখুন না, আমরা হরিশচক গিয়েছিলাম, সেখান থেকে বাড়ি ফিরছিলাম। রাস্তায় এই চায়ের দোকানটা দেখে চা খাওয়ার জন্য বাস থেকে নেমেছিলাম। ভাবলাম পরের বাসে চলে যাব, কিন্তু এখন তো ঘন্টা 2 পেরিয়ে গেল, কিন্তু কোনো বাসই তো আর আসছে না। আপনারা মনে হয় জানেন না, মহিমপুরের বাস তো সেই সন্ধ্যা 5টায় বেরিয়ে গেছে। এরপর তো আর কোনো বাস পাবেন না মহিমপুরের। 5টায় বেরিয়ে গেছে? মানে মানে আমরা যে বাসটা থেকে নামলাম সেটাই লাস্ট বাস ছিল? হ্যাঁ, হতে পারে। এরপর আর কোনো বাস নেই? সব তোমার জন্য হয়েছে, জানো তো? কি দরকার ছিল বাস থেকে নেমে চা খাওয়ার? আমি কি করে জানবো বলতো? আচ্ছা, এখন কি করি বলুন তো? আমরা কোনো বাস কি আর পাবো না? দেখুন, এখান থেকে তো আর কোনো বাস পাবেন না। তবে আপনারা যদি একটু ঘুরে ওই বেগুনকোদর স্টেশনে যান, ওখান থেকে বাস পেয়ে যাবেন। 8:30টায় শেষ বাস ছাড়ে। 8:30টায়? এখন তো 7টা বাজে, হাতে এখনো 1.5 ঘন্টা আছে। আচ্ছা, এখান থেকে বেগুনকোদর স্টেশন কত দূর? তা ধরুন, যদি রিক্সা করে যান তাহলে 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। কিন্তু যদি হেঁটে যান তাহলে মনে হয় না বাসটা ধরতে পারবেন। না না, হেঁটে গেলে হবে না। এখানে রিক্সা পাওয়া যাবে তো? হ্যাঁ, রিক্সা পেয়ে যেতেন, তবে এই রোড দিয়ে তো আর কোনো বাস নেই। তাই মনে হয় সবাই বাড়ি চলে গেছে। কি বলছেন কি? আমাদেরকে যে বাড়ি যেতেই হবে, না হলে এই ঠান্ডার মধ্যে রাতের বেলায় কোথায় যাব? কোনো অটো রিক্সা বা অন্য কোনো গাড়ি পাওয়া যাবে না? আচ্ছা, আমি দেখছি কতটা কি করতে পারি আপনাদের জন্য। হ্যাঁ, দেখুন একটু দয়া করে। আমরা ডবল ভাড়া দিতেও রাজি আছি। ডবল না 3 ডবল ভাড়া দেবো। আপনি একটা রিক্সা জোগাড় করে দিন আমাদের জন্য, আপনাকেও কিছু বকশিস দেবো। 3 ডবল টাকা দেবেন বলছেন? তাহলে না হয় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনি মানে আপনি রিক্সা চালান? হ্যাঁ, মানে ওই আর কি। আসুন আসুন, ওই দোকানের পেছনেই আমার রিক্সা দাঁড়িয়ে রয়েছে। তাহলে এতক্ষণ বলেননি কেন? এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছেন।
না মানে ওই থাক থাক আর হাসতে হবে না, এখন চলুন, আমাদেরকে বাসটা ধরতে হবে। আপনি রিক্সাটা নিয়ে আসুন, আমি চায়ের দামটা মিটিয়ে দিই। কেন যে মূর্তি ওই পুকুরের পাশে রাস্তা দিয়ে আসতে গেল? হ্যাঁ, কি দরকার ছিল আসার? যখন জানাই ছিল ওটা ভুতুরে পুকুর, তাহলে অন্য রাস্তা দিয়ে ঘুরে এলেই হতো। কাকাবাবু, আমার কি মনে হয় জানো তো, এই রিক্সাওয়ালাটা ভুলভাল বুঝিয়ে আমাদের থেকে বেশি ভাড়া আদায় করার জন্যই এতক্ষণ ধরে বক বক করছিল। বেটা একবার স্টেশনে পৌঁছাক না, তারপর ভাড়া কি করে দিতে হয় আমিও জানি। সন্তু, অনেকক্ষণ তো হলো, আমরা কি ঠিক পথেই যাচ্ছি? তুই এক কাজ করতো, একবার ফোনটা বার করে ম্যাপটা দেখ। ব্যাটা আমাদেরকে ঠিক পথে নিয়ে যাচ্ছে তো, ওকে একদম বিশ্বাস করতে পারছি না। হয়তো আমাদেরকে ভুলভাল বুঝিয়ে তুলে নিয়ে গিয়ে টাকা পয়সা সব লোপাট করার ফাঁদ কষছে। হ্যাঁ, ঠিক বলেছ, তারাও দেখছি আমি। কাকাবাবু, রিক্সা তো ঠিক পথেই যাচ্ছে, এটা দিয়ে গেলে সরাসরি স্টেশনেই যায়। শীতের নিস্তব্ধ রাত, চারিদিকে বেশ ঘন কুয়াশা পড়েছে। কালকেই অবশ্য খবরে দেখলাম যে এই 3 দিন কুয়াশাটা একটু বেশিই থাকবে। রিক্সা তার মৃদুমন্দ গতিতে ঠিক পথেই এগোচ্ছিল। হঠাৎ ফিস করে একটা শব্দ হলো, আর সাথে সাথেই রিক্সার সামনের চাকাটা বসে গেল। এই যা, মনে হয় চাকায় কোনো কাঁটা ঢুকে লিক হয়ে গেছে। কি বলছেন কি? লিক? এই ফাঁকা রাস্তার মাঝখানে? না না, কোনো চিন্তা করবেন না, আমার কাছে যন্ত্রপাতি সব আছে, আমি এক্ষুনি সারিয়ে ফেলছি। বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। রিক্সার চাকা খুলে সারিয়ে আবারও পুনরায় চাকা লাগাতে লাগাতে আধ ঘন্টা পেরিয়ে গেল। আধ ঘন্টার ওপর হয়ে গেছে, এরপর তো আমরা আর সময় মতো স্টেশনে গিয়ে পৌঁছাতে পারবো না। না না, আমি ঠিক আপনাদেরকে সময় মতোই পৌঁছে দেব। এক কাজ করলে হয়, এখানে ম্যাপেতে একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে, কিছুটা পিছিয়ে গিয়ে বাঁ দিকে বাঁকতে হবে। ওই রাস্তা দিয়ে গেলেই আমরা সময় মতো পৌঁছে যাব। না না, আমি মরে গেলেও ওই রাস্তা দিয়ে যাব না। কেন বলো তো, কি ব্যাপার? ওই রাস্তা দিয়ে যেতে সমস্যাটা কোথায়? ভাঙা নাকি? ওই রাস্তায় খেজুর খেজুর ওই রাস্তায় অনেক খেজুর গাছ আছে বুঝি। না, চার তেলে ভাজা অনেক খেয়েছি, এখন আর খেজুর রস খেতে ইচ্ছা করছে না। দেখো, একটা কথা আমি কিন্তু সরাসরি বলে দিচ্ছি, তুমি যদি আমাদেরকে সময় মতো স্টেশনে পৌঁছে দিতে না পারো, তাহলে কিন্তু আমি একটা টাকাও দেব না। কিন্তু ওই রাস্তায় একটা টাকাও দেব না কিন্তু। আচ্ছা ঠিক আছে, যা কথা হয়েছিল তা তো পাবি, আরও না হয় কিছু বাড়িয়ে দেব। এবার চলো। আরো বাড়িয়ে দেবেন? ঠিক আছে ঠিক আছে, চলুন তাহলে। রিক্সা পিছিয়ে এসে বাঁ দিকে ঘুরিয়ে সামনের ঘন কুয়াশা ঠেলে এগোতে লাগলো। রাস্তাটা মাটির, তবে খুব ভাঙাচোরা নয়। তাহলে রিক্সার চালক এই রাস্তা দিয়ে আসতে চাইছিল না কেন? রাস্তার দুই ধারে সারি সারি খেজুর গাছ, সময়টা শীতকাল, খেজুর রসের সময়, তাই প্রতিটা গাছেই খেজুর রসের হাঁড়ি ঝোলানো আছে।
চুপচাপ বসে বসে কিছুটা রাস্তা এগানোর পর হঠাৎ রিক্সা চালক রিক্সার গতিটা সামান্য বাড়িয়ে দিল। এই রিক্সাওয়ালা, এত জোরে রিক্সা টানছো কেন? আপনাদেরকে তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আপনারা ধরে বসুন। এই জায়গাটা কোনো রকমে পেরিয়ে গেলেই তারপরে আবার ধীরে ধীরে পৌঁছে দেবো আপনাদেরকে। এমন সময় বুঝতেই পারলাম না কোথা থেকে কি যেন একটা হয়ে গেল। হঠাৎ রিক্সার চাকার সামনে একটা ডাল এসে পড়লো, রিক্সাটা উল্টে পড়লো মাটিতে। আমরা দুজনে ছিটকে বাইরে পড়লাম। রিক্সার চালক গিয়ে পড়লো রাস্তার ঠিক সামনের খেজুর গাছের পাশের একটা পুকুরে। আমি বারণ করেছিলাম আপনাদেরকে এই রাস্তা দিয়ে আসতে। খেজুর গাছের পাশের এই পুকুরটা সেই অভিশপ্ত পুকুর। কি ভুলভাল বকছেন? আপনি সাঁতার জানেন না নাকি? উঠে আসুন। আপনি সাঁতার জানেন না? উঠে আসুন। এই পুকুরে যে একবার নামে সে আর উঠতে পারে না। চিৎকার করতে করতে লোকটা আমাদের চোখের সামনে তলিয়ে গেল পুকুরের মধ্যে। চোখের সামনে এরকম একটা অস্বাভাবিক মৃত্যু দেখে আমি যেন কিছু সময়ের জন্য স্থবির হয়ে গেলাম। এখানের আশেপাশের বাতাস যেন একটু অস্বাভাবিক ঠান্ডা। অবশ্য সামনে এরকম একটা বড় পুকুর রয়েছে, তাই হয়তো এরকম মনে হচ্ছে। পুকুরের জলটা কালো কুচকুচে, যেন অন্ধকারের সাথে মিশে রয়েছে। সাদা কুয়াশার একটা চাদর ঘিরে রেখেছে পুকুরটাকে। পাশের খেজুর গাছটা বেশ অনেকটাই লম্বা। গাছটাতেই কোনো রসের হাঁড়ি ঝুলছে না, কিন্তু আসার সময় যতগুলো খেজুর গাছ চোখে পড়েছিল তার সবকটাতেই তো রসের হাঁড়ি বাঁধা ছিল। তাহলে এই গাছটাতে নেই কেন? তবে কি লোকজন এই দিকটাতে আসতে সত্যি সত্যি ভয় পায়? এ কি, কাকাবাবু কোথায় গেলেন? কাকাবাবু, কাকাবাবু কোথায় তুমি? কাকাবাবু, কাকাবাবু, কাকাবাবু কোথায় তুমি? কোথায় কোথায় তুমি? ওই তো কে যেন পড়ে রয়েছে রাস্তার মধ্যে। কাকাবাবু, কাকাবাবু কি হয়েছে তোমার? এ কি, রক্ত কেন মাথায়? মনে হয় রিক্সা থেকে ছিটকে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগে অজ্ঞান হয়ে গেছে। কাকাবাবু চোখ খোলো, কি হয়েছে তোমার? কাকাবাবু। দেখলাম আমার সামনেই পড়ে থাকা কাকাবাবুর শরীরটা ধীরে ধীরে জলে পরিণত হচ্ছে। জলের রংটা ঠিক পাশের পুকুরের মতো মিশ কালো, চোখ দুটো লাল টকটকে। আমি ছিটকে পিছিয়ে এলাম। হৃৎপিণ্ডটা যেন থমকে দাঁড়িয়ে গেছে কিছুক্ষণের জন্য। দেখলাম সামনের জলের অবয়বটা ধীরে ধীরে গড়িয়ে চলেছে পুকুরটার দিকে।
একসময় সেটা পুকুরের ঘন কালো জলের সাথে মিশে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম। আবারও চারপাশটা নিস্তব্ধ হয়ে পড়ল। নিস্তব্ধ নিঝুম শীতের রাত। শান্ত। হঠাৎ মনে হলো খুবই মৃদু কণ্ঠে কাকাবাবু আমাকে ডাকছে। কাকাবাবুরই তো আওয়াজ। কাকাবাবু, কোথায় তুমি? কোথায় কোথায় তুমি? পিছন ফিরে দেখলাম রাস্তার ঠিক পাশেই কাকাবাবু পড়ে রয়েছে। আমি দ্রুত তার কাছে গেলাম। কাকাবাবু, কি হয়েছে তোমার? কাকাবাবুর মাথার বেশ খানিকটা জায়গায় রক্ত লেগে আছে, ঠিক আগের মতোই। আবারও সেই একই ভয়ে উত্তেজনায় আমার হাতের শিরাগুলো টান টান হয়ে উঠল। এটা সত্যিই কাকাবাবু তো, নাকি আগের মতোই? আমি আরো খানিকটা এগিয়ে গেলাম সামনে। বুঝতে পারলাম হৃৎপিণ্ডটা বুকের মধ্যে বেশ জোরেই লাফালাফি শুরু করেছে। মৃদু কণ্ঠে ডাক দিলাম, কাকাবাবু, কাকাবাবু শুনতে পাচ্ছ? কাকাবাবু, কাকাবাবু শুনতে পাচ্ছ? কাকাবাবু চোখ মেলে তাকিয়েছে, কিন্তু সেই চোখের গর্তে কোনো মনই নেই, শুধুই জল, পুকুরের কালো ঘোলা জল। সেই মুখটা যেন ধীরে ধীরে গলে যাচ্ছে, পুকুরের কালো জলে পরিণত হচ্ছে। আচমকা সে হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরল। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, লাগছে আমার, ছাড়ো, ছাড়ো, ছাড়ো আমাকে, লাগছে আমার, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও না, ছাড়ো। না, হাত নয়, সেগুলো যেন কালো পুকুরের জলটা একটা অবয়ব নিয়ে আমার গলা টিপে ধরেছে। আমি উদ্যম চেষ্টা করতে লাগলাম হাতটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কোনোরকমে একটা হ্যাঁচকা টান দিয়ে আমি হাতটা ছাড়িয়ে নিয়ে ছিটকে সরে গেলাম, কিন্তু পরবর্তীতেই পা পিছলে পড়ে গেলাম সেই পুকুরটার জলে। কবরের অন্ধকারের মতো ঘন কালো পুকুরের এই জল বরফের চেয়েও ঠান্ডা মনে হচ্ছে আমার। সেই শীতলতা আমার শরীরের চামড়া ভেদ করে হাড়গুলোকেও কাঁপিয়ে তুলছে। আমি সাঁতার কাটতে জানি, কিন্তু হাত পা যেন অসাড় হয়ে গেছে, একটুও নাড়াতে পারছি না আমি। মনে হচ্ছে এই ঘন কালো জলের নিচে কে বা কারা যেন আমাকে শক্ত করে ধরে রয়েছে। ধীরে ধীরে আমাকে টেনে নিচ্ছে জলের অতল গভীরে। কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। সন্তু, আমি জলের নিচে তলিয়েই যাচ্ছিলাম, হঠাৎ কাকাবাবু আমাকে পুকুরের পাড় থেকে আচমকাই টেনে তুলে নিলেন জলের বাইরে। সন্তু, তুই ঠিক আছিস তো?
কাকাবাবু কাকাবাবু, এই পুকুরে কি যেন একটা আছে, আমাকে আমাকে নিচের দিকে টেনে নিচ্ছিল। আর ওই রিক্সাওয়ালাটাও এই পুকুরের মধ্যেই তলিয়ে গেছে। আর কোনো কথা নয়, আমাদেরকে যত শিগগিরই সম্ভব এখান থেকে যেতে হবে। রিক্সাটা তো মনে হয় ওই দিকে উল্টে পড়ে আছে। চল তাড়াতাড়ি আমার সাথে আয়। স্টেশনের রাস্তা তো জানি না, বরঞ্চ আমরা ফিরে যাই। দ্রুত রিক্সা ঘুরিয়ে কাকাবাবু প্যাডেলে চাপ দিল। কাকাবাবু যে রিক্সা চালাতে পারে তা তো জানতাম না। একটু আগে কাকাবাবু যখন আমাকে পুকুর থেকে টেনে তুলছিল, তখন আমি তার মাথাটা লক্ষ্য করেছিলাম। কাকাবাবুর মাথার বেশ খানিকটা জায়গায় রক্ত লেগে আছে, ঠিক আগের মতোই। কিছুক্ষণ পর আমরা আবারও ফিরে সেই চায়ের দোকানটার কাছে এসে উপস্থিত হলাম। দেখলাম দোকানদার দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কি আপনারা এত তাড়াতাড়ি ফিরে এলেন যে বড়? তা আপনি রিক্সা চালিয়ে এলেন কেন? হাড়ু কোথায়? এটা তো হাড়ুর রিক্সা। একটা খুবই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে আমাদের সাথে। রিক্সাওয়ালা হাড়ু আমাদেরকে বাস স্ট্যান্ডে পৌঁছে দেওয়ার জন্য শর্টকাটে ওই পুকুরের পাশের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ আগেই ঘটে যাওয়া সমস্ত ঘটনাই আমি খুলে বললাম। সব শুনে কাকাবাবু বলল, তুই দুবার আমাকে রাস্তার উপরে দেখেছিস, কিন্তু আমি তো রিক্সা থেকে ছিটকে জমিতে পড়ে গিয়েছিলাম। মনে হয় শক্ত কোনো পাথরে মাথা ঠুকে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তোর চিৎকারেই তো জ্ঞান ফিরলো, তারপরেই তো আমি তোকে পুকুর থেকে টেনে তুললাম। কিন্তু তাহলে আমি দুবার যাদেরকে দেখেছিলাম তারা কারা ছিল? আর কেই বা আমাকে পুকুরের নিচে টেনে নিচ্ছিল? ওই পুকুরটা একটা অভিশপ্ত পুকুর। 2 বছর আগে এরকমই এক সন্ধ্যাবেলায় একটা ঘটনা ঘটেছিল। এক রিক্সাওয়ালা একজন মহিলা প্যাসেঞ্জারকে নিয়ে ওই পুকুরের পাশ দিয়ে যাচ্ছিল। মহিলাটি তাড়া ছিল, তাই জোরেই রিক্সা টানছিল সে। হঠাৎ পুকুরের পাশে গিয়েই কোনো কিছুর সাথে ধাক্কা খায় রিক্সাটি, এবং প্যাসেঞ্জারটি ছিটকে গিয়ে পুকুরের জলে পড়ে। সম্ভবত সে সাঁতার জানতো না, তাই জলের অতল গভীরে তলিয়ে যায় সে। নিষ্ঠুর রিক্সা চালক তাকে বাঁচানোর বিন্দু মাত্র চেষ্টা করেনি, বরঞ্চ সে রিক্সা ঘুরিয়ে পালিয়ে আসে সেখান থেকে। এই ঘটনার সপ্তাহখানেক পর থেকেই কেউ ওই পুকুরের পাশ দিয়ে গেলেই তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুকুরের জল তাকে টেনে নেয় নিজের অতল গভীরে। গ্রামের সকলে বলে যে সেই মহিলাটির অতিরিক্ত আত্মাই ওই পুকুরের জলে থাকে। আপনাদের ভাগ্য ভালো, আপনারা বেঁচে ফিরে এসেছেন। আসুন, আজকের রাতটা না হয়ে আমার বাড়িতেই থেকে যাবেন। রাতে বাইরে থাকাটা নিরাপদ নয়।